আলাইকুম। আজকে আমরা অনেকটা রাত করে এখানে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি, কারণ আমরা সবাই জানি যে আগামীকাল ইনশাল্লাহ বহুল আকাঙ্ক্ষিত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী সুদীর্ঘ সংগ্রাম এবং গণ অভ্যুত্থানের পর এই নির্বাচন ঘিরে আমাদের অনেক আবেগ, আকাঙ্ক্ষা, অনুভূতি রয়েছে। সুতরাং এর প্রাক্কালে আমরা আজকে সারাদিন যে পরিস্থিতি আমরা দেখছি সেটি তুলে ধরার জন্য সমবেত হয়েছি। আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন বিএনপির জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত চেয়ারম্যান, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সাহেব, এবং রয়েছেন অন্যান্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্যবৃন্দ যারা নির্বাচন পরিচালনার সাথে জড়িত রয়েছেন ডক্টর জিয়া হায়দার, জনাব সালিহ শিবলি, জনাব জোবায়ের বাবু, জনাব গিয়াসউদ্দিন রিমন, অ্যাডভোকেট মেহেদুল ইসলাম, জনাব মুস্তাকুর রহমান, জনাব সাত্তার পাটোয়ারি, জনাব ইমদাদ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যবৃন্দ। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আজকে সারাদিন আপনারা দেখেছেন যে বিএনপির গত নির্বাচনী প্রচারণায় যে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আমাদের নেতা বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান যেখানে গিয়েছে সেখানে জনগণের ঢাল নেমেছিল। প্রচুর মানুষ সব শ্রেণী পেশা থেকে ছুটে এসেছিল বিএনপির প্রতি ভালোবাসা থেকে, এবং আমাদের ইনশাল্লাহ নিরঙ্কুশ সেই অনিবার্য বিজয়ের প্রেক্ষিতে দুঃখজনকভাবে আমাদের যারা রাজনৈতিক প্রতিপক্ষ রয়েছে তারা পরাজয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে সহিংসতা, টাকা ছিটানো, কারচুপি এবং জাল ভোট সহ নৈরাজ্যের পথ বেছে নিয়েছে। আলহামদুলিল্লাহ, জনগণের ভালোবাসার দল হিসেবে, গণমানুষের আবেগ আকাঙ্ক্ষাকে ধারণ করা রাজনৈতিক দল হিসেবে ইনশাল্লাহ বিএনপির ভূমিধস বিজয় সুনিশ্চিত। সেই প্রেক্ষিতে আজকে আমাদের সামনে বিএনপির জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত চেয়ারম্যান জনাব নজরুল ইসলাম খান আপনাদের সামনে সারাদিনের কি আপডেটটুকু আছে এবং আগামীকাল নির্বাচনের পূর্বে আমাদের দলের কি অবস্থান সেগুলো তুলে ধরবেন। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের নির্বাচন পরিচালনা কমিটির স্পোকসপারসন জনাব মাহাদি আমিন। আপনাদের সামনে প্রতিদিনই মাহাদি বক্তব্য রাখে, আজকেও ওই করে ফেলতে পারতো আর কি, কিন্তু নির্বাচনের ঠিক আগের দিন আমাকে একটু সুযোগ দিচ্ছে মনে হয় আর কি। তো এখানে যাদের নাম বলা হয়েছে তার মধ্যে আমাদের মেহেদিকে দেখছি, ওর নামটা বোধহয় বলা হয় না তোমার আর কি। আচ্ছা, এনিওয়ে, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন বহু বছর পরে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনের জন্য আমরা দীর্ঘ লড়াই করেছি, আমাদের বহু সাথী জীবন দিয়েছে। এমনকি অতি সম্প্রতি গত 24 সালে জুলাই আগস্ট মাসে আমাদের সাথীরা, আমাদের সন্তানেরাও জীবন দিয়েছে। সেই নির্বাচন আগামীকাল ভোর 7:30 থেকে শুরু হবে। আমরা খুব আন্তরিকভাবে আশা করছিলাম যে যারা এই লড়াইয়ে যুক্ত ছিলাম, নির্বাচনে মূলত তারাই অংশগ্রহণ করছে, ফলে আমাদের সাথীদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাই শান্তিপূর্ণভাবে, আন্তরিকতার সাথে, গণতান্ত্রিক পদ্ধতিতে এই নির্বাচনে যুক্ত থাকবেন। বিজয়ের আকাঙ্ক্ষা তো সবারই থাকে, কিন্তু সেই আকাঙ্ক্ষা পূরণের জন্য অনৈতিক পথ গ্রহণ করা, বেআইনি পথ গ্রহণ করা, এটা কাঙ্ক্ষিত ছিল না। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে আমরা আজকে সারা দিনে যেসব তথ্য ও পত্র আমরা পেয়েছি তাতে আমরা খুবই মর্মাহত। আমার সাথীরা যেসব তথ্য সংগ্রহ করেছেন, প্রায় 127টি বিষয় আমাদের সামনে এসছে। আরও বাইরে আছে, সবগুলিরই আমরা দেখতেও পারি নাই।
এগুলো অনেক কিছুই আমাদের হতাশ করে, কিন্তু একটু আগে মাহাদি যেমন বলছিল যে মানুষের গণতন্ত্রের প্রতি ভালোবাসা, পরিবর্তনের আকাঙ্ক্ষা এতই তীব্র যে কষ্টের বিষয়গুলি অতিক্রম করার সাহস আমাদের আছে। ফলে আমি মনে করি না যে যাই কিছু ঘটছে সেটা নির্বাচনকে ব্যাহত বা ক্ষতিগ্রস্ত করতে পারে। আপনারা আজকের আগেও আমাদের স্পোক্সপারসনের কাছ থেকে শুনেছেন, পত্রপত্রিকা আপনারা যা দেখেছেন আমরা তার চেয়ে কম দেখেছি। আপনারা যা দেখান আমরা তাই দেখি, আপনারা যা লেখেন আমরা তাই পড়ি, কিন্তু আপনারা তার চেয়ে অনেক বেশি দেখেন, অনেক বেশি পড়েন। কাজে আপনাদেরকে নতুন করে বলা খুব একটা প্রয়োজন আছে বলে মনে করি না। কিন্তু তবুও রাজনৈতিক দল হিসাবে আমাদের কনসার্নের জায়গাগুলি আপনাদের সামনে উপস্থাপন করা আমরা প্রয়োজন মনে করি। আপনারা আজকে সৈয়দপুর এয়ারপোর্টে একজন জামায়াত নেতার কাছে প্রায় ৭৫ লক্ষ টাকা না ৭৪ লক্ষ টাকা উদ্ধারের কথা শুনেছেন। খুব ইন্টারেস্টিং কিছু বিষয়। তাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে যে এটা তার ব্যবসার টাকা, কিন্তু আপনাদের এই মিডিয়ায় এসছে যে তিনি কোনো ব্যবসায়ী না, তিনি একজন কর্মজীবী মানুষ এবং তার বার্ষিক ইনকাম, যেটা তিনি তার ইনকাম ট্যাক্স রিটার্নে দেখিয়েছেন, এই ইনকাম ট্যাক্স রিটার্ন তার জাতীয় রাজস্ব বোর্ডে পেশ করা, সেটাতে দেখা যাচ্ছে যে তার বার্ষিক উপার্জন ৪,৬৩,৪৮৬ টাকা এবং তিনি ন্যূনতম কর যেটা ৩,০০০ টাকা মাত্র আয়কর দিয়েছেন। কাছে একদিকে তিনি ব্যবসায়ীও নন, অন্যদিকে তার উপার্জনও এমন না যে তার কাছে এত টাকা ভ্রমণের সময় থাকতে পারে। ফলে এটা দুঃখজনক আর কি, যে যারা খুব নীতির কথা বলেন, সৎ মানুষের কথা বলেন, এসব তাদের একজন নেতা বা তার পক্ষে তার দলের কিছু মানুষ তারা এমন সব কথা বলেন যে কথা যুক্তিগ্রাহ্য না। আমরা এটা নিন্দা জানাই। আমরা মনে করি যে এটা ঠিক না। আমরা কেন ঠিক না এটা আরেকটু পরিষ্কার হবে আপনাদের কাছে যদি আমরা দেখি যে তারা কিভাবে এই টাকা ব্যয় করছেন। এর আগে একটু বলে রাখা ভালো যে আমরা যখন এই নিউজটা খুব হচ্ছিল তখন আমাদের নির্বাচন কমিশনের সচিবকে কোট করে একটা খবর প্রচারিত হয়েছিল যে তিনি বলেছেন যে ৫ লাখ কেন ৫ কোটি টাকা ব্যবহার করাটাও অস্বাভাবিক কিছু না, এটা অবৈধ না বা অন্যায় না। আমরা অবাক হয়েছি যে এরকম কথা বলার কোনো প্রয়োজন নাই। তো যুগান্তরে এই রাত 10টার একটা 10টার দিকে একটা নিউজ বের হয়েছে যে ইসি সচিব বলেছেন যে আমাকে জামায়াত নেতার টাকা বহন ইস্যুতে আমাকে মিসকোট করা হয়েছে। আমরা নির্বাচন কমিশনে গিয়েছিলাম, আরও কিছু বিষয় ছিল আলোচনার জন্য। সেখানে তিনি স্পষ্ট করে বলেছেন যে আমি কখনো এরকম কোনো কথা বলি নাই, বরঞ্চ পত্রিকায় আমাকে কোট করে এসব কথা বলার পরে আমি
সাংবাদিকদের সামনে গেছি এবং তাদেরকে আমরা বলেছি যে কেন আমাকে মিসকোট করে আপনারা এসব কথা বললেন। এরপরে তার সঙ্গে কথা বলার শেষে আমি সেখানে যারা সাংবাদিক ছিলেন তাদেরকে আমি এটা জানিয়েছি যে আপনাদের পত্রিকায় ছাপা হলো, টিভি স্ক্রলে প্রচার হলো যে উনি এই কথা বলেছেন, কিন্তু উনি চিফ ইলেকশন কমিশনার এবং আরেকজন কমিশনারের সামনে বললেন যে উনি এরকম কথা কখনো বলেন নাই, বরঞ্চ সেই কথায় অসন্তুষ্ট হয়ে তিনি আপনাদেরকে জানিয়েছেন যে এমন কোনো কথা তিনি বলেন নাই। তো এটা কোনটা সত্য, এই দুটার একটা তো আমরা পার্টি না, আমরা জানি না। তো আপনারাই ঠিক করেন যে কোনটা ঠিক। ব্যাপারটা দুঃখজনক এই কারণে যে যেটাই সত্য হোক দুর্ভাগ্যজনক। ইসির সচিব কথা বলতে পারেন না এমন, আর পত্রিকাও এ ধরনের যদি মিসকোট হয়ে থাকে তাহলে আগামীকাল নির্বাচন আজকে এ ধরনের নিউজ প্রকাশ করাটা সঠিক বলে আমরা মনে করি না। বন্ধুগণ, আমরা যেসব খবর দেখেছি এবং আমরা বলতেছি সেটা হলো, এর মধ্যে একটা আসছে যে শরীয়তপুরে 7.5 লাখ টাকা সহ জামাত কর্মী আটক, 2 বছরের কারাদণ্ড। আমরা একটু আগে বলছিলাম আপনাদের যে একজন কর্মজীবী মানুষ যিনি আসলে ব্যবসায়ী নন, তার কাছে 74 লাখ টাকা পাওয়া যায় কেমনে? কেন? এটা একটা দৃষ্টান্ত। কেন 7.5 লাখ টাকা সহ একজন জামায়াত কর্মী আটক হয়েছে এবং তাকে 2 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রাজশাহীর পরানপুরে ভোট কেন্দ্রে 6 জামাত কর্মীকে আটক রেখেছে জনতা। সেখানেও আর্থিক বিষয় সংশ্লিষ্ট এবং ভোট কারচুপির লক্ষ্যে ভোট কেনার বিষয় জড়িত। রাজধানীতে ভোট কেনার সময় জামাতের সূত্রাপুর থানা জামাতের নায়েবে আমির মোহাম্মদ হাবিবকে আটক করে জনগণ এই সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সত্যতা নিশ্চিত করে তাকে 2 দিনের কারাদণ্ড দেন। একজনের 2 বছরের আর একজনের 2 দিনের। মুরাদনগরে টাকা বিতরণের অভিযোগে জামায়াতের নেতা আটক। টাকা বিতরণের অভিযোগে নেত্রকোনা ইউনিয়ন জামায়াতের আমির আটক। সৈয়দপুর, কুমিল্লা, শরীয়তপুর, পটুয়াখালীতে টাকা সহ জামায়াতের 12 নেতা আটক। এগুলো কিন্তু আপনাদের পত্রিকাগুলিতে প্রকাশিত খবর বলছি আমরা, এটা আমাদের কোনো সূত্রে প্রাপ্ত খবর না। আপনার পটুয়াখালী 1 আসনে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগে জামায়াত নেতা আটক। এটা আপনাদের আরেক পত্রিকার নিউজ, এটা টিভি চ্যানেলের। পল্লবীতে জামায়াতের 2 পোলিং এজেন্টের কারাদণ্ড, কেন্দ্র থেকে অফিসার বহিষ্কার। এটা অফিসারের সঙ্গে যোগ সাজসে দলীয় কর্মীরা এমন কিছু করছিলেন যেটা সুষ্ঠু নির্বাচনের পথে বাধা সৃষ্টিকারী, যার জন্য এটা ঘটেছে। ভোটারদের টাকা বিতরণ, শিক্ষককে কারাদণ্ড, এটা চাঁদপুরে ঘটেছে। ভোটারদের টাকা বিতরণের সময় আটক এবং 3 জনের জেল, এটাও চাঁদপুরের ঘটনা। নির্বাচনের 1 দিন আগে টাকা সহ আটকের ঘটনা গভীর ষড়যন্ত্র, এটা বলেছেন তারা। এবং এই ব্যাপারে ইসির পক্ষ থেকে বলা হয়েছে যে যারা আটক করেছে এই ব্যাপারে তারাই জবাব দেবেন যে কেন আটক করেছেন তারা। সিরাজগঞ্জে কামারখন্দ উপজেলায়
ভোট কিনতে গিয়ে জনতার ধাওয়া খেয়ে দৌড়ে পালিয়েছেন ঝাউল ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ড জামায়াতের আমির মোস্তাক সরকার। আজকের নিউজ। সাধারণ মানুষ বেশ সচেতন হয়ে যাচ্ছে এবার। নোয়াখালীতে জামায়াতের লোকজন হ্যান্ডবিল ও টাকাসহ জনতার জেরার মুখে। আপনারা জানেন যে আজকে হ্যান্ডবিল বিলি করার কথা না, কিন্তু এই হ্যান্ডবিল বিলিটা ছিল টাকা বিলির একটা অছিলা। এর আড়ালে তারা ওই কাজটা করতে গেছিল এবং সেই জন্য জনগণের জেরার মুখে পড়েছেন। আপনার এগুলার কিছু আছে, অন্য বিষয় একটু পরে আমরা এগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। আপনার কুমিল্লা 4, এটা জানেন আপনারা যে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সাহেব ওখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার পক্ষ হয়ে ভোটারদেরকে টাকা বিতরণ করার চেষ্টা করছে বা করছেন সুবিল ইউনিয়নের সাবেক ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক, বর্তমানের এনসিপি নেতা মিশকাত। জনগণ এটাকে প্রতিহত করছে। এটা অস্ত্র সহ আপনার এর সঙ্গে এখন আপনার অন্য কিছু নির্বাচনী অপরাধ যেগুলো সংগঠন করা হচ্ছে আর কি। এটা নিয়ে ফরিদপুরের 3 নম্বর আসনের 21 নম্বর ওয়ার্ডের অন্তর্গত স্কুল কেন্দ্রের ভিতরে প্রেজাইডিং অফিসারের কক্ষে জামায়াতের নেতৃবৃন্দের সাথে গোপন মিটিংরত অবস্থায় সেই প্রিজাইডিং অফিসারকে এলাকার জনগণ ধরে ফেলে। জাল ভোট দেওয়ার অভিযোগে নারায়ণগঞ্জের জনগণের হাতে আটক জামায়াত নেতা। আমাদের কাছে মনে হতে পারে যে ভোট শুরুই হয় না, এই কাজে জাল ভোট দেয় কেমনে। এটা আসল ঘটনা হলো যে রূপগঞ্জের এখানে, নারায়ণগঞ্জের এটা সিদ্ধিরগঞ্জ এলাকায় বোঝায়, সেখানে স্ত্রী প্রিজাইডিং অফিসার এবং স্বামী একজন জামায়াত নেতা, তারা সেখানে তাদের কর্মীদের নিয়ে হাঁ ভোটে সেল দিচ্ছিলেন। এটা জনগণ এটা দেখে ফেলে এবং দেখে এটা নিয়ে আপত্তি করে। জনতার হাতে আটক হন তারা এবং পরবর্তী পর্যায়ে প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে। অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় আপনার মিরপুরের রূপনগরে অস্ত্রসহ জামাত কর্মীকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর। আপনার খুলনা 5 আসনের ডুমুরি এলাকার হিন্দু ধর্মাবলম্বীদের জামাত ইসলামীকে ভোট না দিলে ভিটার উপরে পা রাখতে দেওয়া হবে না বলে হুমকি দিয়েতে দেখা যায় জামাতে ইসলামীর সনাতনী কমিটির সভাপতি ডাক্তার নিত্যরঞ্জন রায়কে। আপনারা জানেন যে তাদের একটা সনাতনী কমিটি আছে আর কি, হিন্দু ধর্মের লোকদের কমিটি। তারা ধমকাতেছে অন্য হিন্দুদেরকে যে ভোট না দিলে তাদের ভিটায় পা রাখতে দেওয়া হবে না। রাজশাহীতে কৃষক দল নেতার রগ কেটে পালানো দুর্বৃত্ত, পরবর্তী দেখা যায় যে সেই দুর্বৃত্তরা আমাদের একটা বিশেষ দলের তারা কর্মী। পলাশবাড়িতে জামায়াত নেতার বসতবাড়ি থেকে প্রচুর লাঠি উদ্ধার।
জামায়াত নেতার মাছের খামার থেকে জিআই পাইপ এবং ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার, এগুলো সব ছবি সহ প্রকাশিত হয়েছে। দাঁড়িপাল্লার এজেন্টদের স্বাক্ষরিত 23টি রেজাল্ট শিট জব্দ। এটা ঝিনাইদহ 4 আসনের কালীগঞ্জ, সেখানে সলিমুন্নেসা বালিকা বিদ্যালয় কেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্টের স্বাক্ষরিত 23টি রেজাল্ট শিট উদ্ধার করা হয়েছে। আপনারা জানেন যে বাই দিস টাইম নির্বাচনের ব্যাপারে যেসব কাগজপত্র পাঠানো হয় এগুলো প্রিজাইডিং অফিসারদের কাছে পাঠানো হয়ে গেছে। তো সেখানেই এই ঘটনাটা তাদের সহযোগিতায় এই ঘটনাটা ঘটেছে। এই ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা 23টি রেজাল্ট শিট উদ্ধার করেছে আর কি, এবং সেখানে জব্দ করা হয়েছে এবং ছিঁড়ে ফেলা হয়েছে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আর কি উনি বলেন যে খবর পেয়ে কেন্দ্রে এসে 23টি রেজাল্ট শিট জব্দ করা হয়েছে, সেগুলো ছিঁড়ে ফেলা হয়েছে, নতুন রেজাল্ট শিট তৈরি করার জন্য বলা হয়েছে এবং প্রিজাইডিং অফিসারকে সেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। মানে এমন মানুষদেরকে বিভিন্ন দায়িত্ব পেয়েছে যারা একটা এইভাবে করতেছেন তারা। আমরা নিজেরা কিছু অভিযোগ করেছিলাম, আমাদের আনসারদের মধ্যে খুব কৌশলে কিছু লোকজন ঢোকানোর চেষ্টা হচ্ছিল, এটা চেষ্টা করছিল কর্তৃপক্ষ, চেষ্টা করতেছিল সেটা ধরার, এবং তারা এই রাজধানীর হাতিরঝিল এলাকার আনসারের এক দল নেতাকে টাকার বিনিময়ে অবৈধভাবে 330 জনকে নির্বাচনের দায়িত্ব অন্তর্ভুক্ত করার অপরাধে গ্রাম প্রতিরক্ষা আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। এটা ধরা পড়েছে, নির্দেশ দিয়েছে, এখনও ধরা যারা পড়েনি। আমরা আশা করি যে কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন এবং তাদেরকেও দায়িত্ব থেকে অব্যাহতি দেবেন, যাতে করে অন্যায়ভাবে কেউ এটা করতে না পারে। কোনো প্রশিক্ষণ ছাড়াও কেউ দায়িত্ব পেয়েছে এরকম একটা কথা জানা যাচ্ছে আর কি। রাজধানীর গুলশানের 19 নম্বর ওয়ার্ডের দলনেত্রী মোসাম্মদ শাহনাজ সুলতানা এবং ভাটারা থানাধীন 40 নম্বর ওয়ার্ডের দলনেত্রী শামসুন নাহারকে একটি বিশেষ রাজনৈতিক দলের সংশ্লিষ্টতার প্রাথমিক সত্যতা পাওয়ার পর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখানে আরেকটা বলা হচ্ছে যে হাতিরঝিল থানার 22 নম্বর ওয়ার্ডের শহর প্রতিরক্ষা দলের নেতা মামুন জনপ্রতি 400 টাকার বিনিময়ে ভুয়া সনদ তৈরি করে প্রশিক্ষণবিহীন 330 জনকে নির্বাচনের দায়িত্বে অন্তর্ভুক্ত করেছিলেন। এগুলো সবই আপনাদের পত্রিকার এবং টিভি চ্যানেলের নিউজ, আপনাদেরকে বলছি আমি। ইন্ডিপেন্ডেন্ট একটা যাই হোক, বিভিন্ন পত্রিকা আপনার বলার দরকার নাই যে জামায়াতের বিরুদ্ধে রাজধানীতে ভোট কেন্দ্র দখলের চেষ্টার অভিযোগ উঠেছে বিভিন্ন জায়গায়। আমাদের কাছে আমাদের অনেক নেতৃবৃন্দ অভিযোগ করছেন, যেমন সিদ্ধেশ্বরী গার্লস কলেজে সন্ধ্যা 7:30টার দিকে একটা বিশেষ দলের কর্মীরা ঢুকেছিলেন, অন্যরা এটাতে আপত্তি জানিয়েছেন, পুলিশ এসছে, আসার পরে সেই কেন্দ্র থেকে যারা ঢুকেছিল তাদেরকে জামাত কর্মী তাদেরকে নিয়ে বের করে নিয়ে গেছে, নিয়ে পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, ওয়ার্নিং দিয়ে বা সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। ইন্টারেস্টিংলি যে নানা কৌশল কত রকমের হয় বোঝাও মুশকিল আর কি। আপনার কেরানীগঞ্জে ঢাকা 2 সেখানে তবলিগ পরিচয় দিয়ে আমাদের কিছু কর্মী তারা বিভিন্ন মসজিদে উঠছে, তাদের আচরণ বা কাজকর্মে সন্দেহ হয় মুসল্লিরা, তারা এটাতে সন্দিহান হন
এবং পুলিশকে জানান। পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করে দেখে যে তারা আসলে তবলিগে আসলে আসলে কিছু প্রস্তুতি নিয়ে আসে, আপনারা জানেন। সেটা তাদের না দেখে পরে তাদেরকে বের করে দেওয়া হয়েছে। আপনার এই ধরনের ব্যাপার আর কি। আপনার সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, এটা হলো মির্জা আব্বাস সাহেবের এলাকা। উনি বললেন যে আরও 9টা কেন্দ্রে লোকজন ঢোকানোর চেষ্টা হচ্ছে, সেখানে তার কর্মীরা আপত্তি করছে, বাধা দিচ্ছে, এখনও ঢুকতে পারছে না, কিন্তু কখন ঢুকে যাবে কে জানে। আপনার ভোট নিয়ে বিরোধের জেরে সংখ্যালঘু পল্লীতে হামলা এবং অগ্নিসংযোগের অভিযোগে নীলফামারীর ডোমার ডিমলা আসনে নির্বাচনী উত্তেজনা চলাকালে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িতে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে একটা রিপোর্ট হয়েছে টেলিভিশনে আর কি। সেখানে প্রার্থী, আমাদের জোটের একজন প্রার্থী, তাকে বিব্রত করার জন্য এটা করা হচ্ছে, কিন্তু অভিযোগ যাদের বিরুদ্ধে পাওয়া গেছে আর কি, তারা আমাদের প্রতিপক্ষ দলের সদস্য। খুবই বাজে একটা খবর, সেটা হলো দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার চাপ, গৃহবধূকে একা পেয়ে ধর্ষণ চেষ্টা জামাত কর্মীদের। আমি আবার বলছি আপনাদের যে এখানে কোনোটাই আমাদের বক্তব্য না, আপনাদের যারা সত্য সন্ধানী, যারা সব জায়গায় সারা দেশে যেখানে যা ঘটে সেটা জনগণের সামনে তুলে ধরেন, তাদের। আমরা মনে করি আর কি যে যদি আমরা তাদের বিশ্বাস না করি আর কাকে বিশ্বাস করব। তো সেই জন্য আমরা আপনাদেরকে একটু জানালাম আপনাদেরকে যে আমরা আশা করব যে আপনারা বিষয়গুলি নিয়ে সচেতনতার সৃষ্টির চেষ্টা করা, যারা মন্দ কাজ করছে তারা যাতে ডিসকারেজড হয় এমনভাবে খবরটা উপস্থাপন করা, এবং অন্য কেউ যাতে এরকম কোনো অপরাধ না করতে পারে, সেটা যে দলেরই হোক, সেজন্য জনমত সৃষ্টির চেষ্টা করা। আপনি দেখেন, মানে আমাদের দলের যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি 2বার এমপি ছিলেন তিনি। হঠাৎ কিছু টিভি চ্যানেলে আমরা দেখলাম যে একটা খবর প্রচারিত হচ্ছে যে তার গাড়িতে নাকি 80 লক্ষ টাকা পাওয়া গেছে। বিষয়টা খুব বিব্রতকর যে আমাদের একজন নেতার গাড়িতে এত টাকা পাওয়া যাবে কেন? কারণ ওনার নির্বাচনী এলাকায় তো মোট নির্বাচনী খরচ, অ্যালাউড খরচ হলো 45 লক্ষ টাকার মতো। কাজে 80 লক্ষ টাকা পাওয়া তো অত্যন্ত বেআইনি কাজ। তিনি এরপরে তার একটা ভিডিও, সেটাও আবার বিভিন্ন জায়গায় প্রচারিত হচ্ছে। সেটা হলো যে আগামীকাল নির্বাচন, আজকে সব প্রার্থী তাদের নির্বাচনের এলাকায় বিভিন্ন কেন্দ্রের খরচ পাঠান। সারাদিন সেখানে এজেন্টরা থাকে, তাদের একটা খরচ আছে। নির্বাচনী ক্যাম্প আজকে রাত্রি থেকেই চলতেছে, কয়েকদিন ধরেই, কিন্তু বিশেষ করে আজকে রাত্রে সেখানে লোকজন থাকবে, এটা খরচ আছে। আর একটা বড় খরচ হলো যে আপনারা জানেন যে আমাদের দেশের আইন অনুযায়ী ভোট কেন্দ্রে বা যে কোনো বুথে কেউ যদি ফলস ভোট দেয়, এটা নির্বাচনী এজেন্ট যদি সন্দেহ করে, তাহলে এটা চ্যালেঞ্জ করতে হলে 100 টাকা জমা দিয়ে চ্যালেঞ্জ করতে হয়। শহীদুদ্দিন চৌধুরী অ্যানির যে এটা পার হেড, মানে একজনের বিরুদ্ধে অভিযোগ করতে হলেও 100 টাকা লাগে। শহীদুদ্দিন চৌধুরী অ্যানির 130টি কেন্দ্র আছে এবং 860টি বুথ আছে। আপনারা জানেন যে প্রত্যেক বুথে আলাদা আলাদা ভোট হয়। অভিযোগ করলে ওখানেই করতে হয়, কারণ এজেন্ট প্রত্যেক বুথে থাকে। তো ভাবেন আর কি যে এই 860টি বুথে
আপনার হয়তো করা লাগবে না, কিন্তু প্রস্তুতি রাখতে হয়। এজেন্ট যারা, তার কাছে প্রস্তুতি থাকতে হয় যে 15টা 20টা 30টা বা 50টা, এটা জায়গা অনুযায়ী নির্ভর করে যে সম্ভাবনা কোথায় বেশি জাল ভোট দেওয়ার, সেই পরিমাণ টাকা রাখতে হয় তাদের কাছে। এই মিলিয়ে তারা 15 লক্ষ টাকা তার নির্বাচনী এজেন্ট 130টা কেন্দ্রের জন্য নিয়ে 860টা বুথের জন্য তিনি নিয়ে যাচ্ছিলেন। এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গাড়ি থামিয়ে তারা জানতে চান আর কি যে কী আছে। তারা সেখানে 15 লাখ টাকা পান এবং তারা জিজ্ঞাসা করলে তারা বলে যে এই টাকা এই কাজের জন্য। তারা হিসাব করে দেখেন যেটা রিজনেবল এবং তার যে নির্বাচনে ব্যয়ের যে লিমিট তার মধ্যে পড়ে। এটা দেখলেন ওখানকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে নেয়, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এটা তদন্ত করে জিজ্ঞাসাবাদ করে এটা ক্লিয়ার হয়ে তাদেরকে ছেড়ে দেয়। তারা বিভিন্ন এলাকায় চলে গেছেন কেন্দ্রগুলিতে দেওয়ার জন্য। একটা বিশেষ দল এটা একটা খবর বানালো যে 80 লক্ষ টাকা পাওয়া গেছে। শহীদুদ্দিন চৌধুরী আনি নিজে আরেকটা ভিডিও করেছে এবং করে বলেছে যে আসল ঘটনা হলো এই। সবচেয়ে ইন্টারেস্টিং হলো যে আমাদের একজন ইউটিউবার, তার একটা দেখলাম আমরা আর কি, আমাদের অফিসে বসে দেখতেছিলাম, আমাদের এক বন্ধু বের করে দেখালেন। উনি বলতেছেন যে শহীদুদ্দিন চৌধুরী অ্যানির গাড়ি থেকে 2 কোটি টাকা পাওয়া গেছে। তো ভাবেন 15 লাখ 80 লাখ 2 কোটি। তো এখন এগুলো আমাদেরকে দেখতে হইতেছে আর কি। তো আমার মনে হয় যে সেটা ঠিক আছে, আমরা রাজনীতি করি, যে কেউ আমাদের বিরুদ্ধে অভিযোগ করতে পারে আর কি, কিন্তু এটা যুক্তিসঙ্গত হওয়া তো উচিত নাকি? যুক্তিসঙ্গত হচ্ছে না আর কি। এনিওয়ে আমরা মনে করি যে সেটা হলো যে আগামীকাল নির্বাচনটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হোক। আমরা চাই, আমরা এই নির্বাচনের জন্য অনেক সাথী জীবন দিয়েছে আমাদের। আমরা জনগণের গণতান্ত্রিক অধিকার কোনো প্রতিষ্ঠিত হোক এটা চাই এবং জনগণের সমর্থন নিয়েই আল্লাহর মেহেরবানিতে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যেতে চাই এবং সেই দায়িত্ব পেয়ে আমরা জনগণের কল্যাণ সাধন করতে চাই, জুলাই সনদের বাস্তবায়ন করতে চাই, নির্বাচনী ইশতেহারে আমাদের দলের চেয়ারম্যান যা যা ঘোষণা করেছেন আমরা সেসব বাস্তবায়ন করতে চাই। এর পথে নানা বাধা নানাভাবে সৃষ্টি করার চেষ্টা চলছে। কেউ সৃষ্টি করছে যারা আমাদের এই গণতন্ত্র পুনর্বহালই পছন্দ করে না। কেউ চেষ্টা করছে, তারা মনে করছে যে নির্বাচনে তাদের জেতার সম্ভাবনা কম। যেটাই হোক, আমরা আপনাদের মাধ্যমে আমাদের দলের সব নেতাকর্মীদের এবং দেশের জনগণের প্রতি অনুরোধ জানাবো যে এত বছর লড়াই করে যা আমরা অর্জন করতে যাচ্ছি সেটা যাতে বাধাগ্রস্ত না হয়, সেজন্য আপনারা পালাক্রমে কেন্দ্রগুলি পাহারা দেবেন। আপনারা সবাই ভোট কেন্দ্রে যাবেন, ভোট দেবেন এবং ভোটের ফলাফল বুঝে নিয়ে তারপরে ভোট কেন্দ্র পরিত্যাগ করবেন। এর সবটাই আমরা চাই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে, জনগণের সমর্থনে শক্তিশালী একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে এবং আগামী দিনে এই জনগণের সমর্থনে দেশ এবং দেশমাতৃকার কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে আমরা এই লক্ষ্যে আপনাদের সহযোগিতার প্রার্থনা করি। আপনাদেরকে ধন্যবাদ।
থ্যাংক ইউ ভাই, কষ্ট করে নাম করে আমার ফিলিং হবে